প্রিয় দর্শক, স্বাগতম নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই সালাম ভাইকে দিয়ে। সালাম ভাই, রাত পোহালেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবীর ঘোষণাপত্র পাঠ করার কথা কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশেই একটা মানুষের মধ্যে উদ্বেগ, কৌতূহল রয়েছে। তো ছাত্রদের এ ধরনের কর্মসূচিকে আপনি কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ-আলোচক বিজ্ঞ সাইফুল ভাইকে ধন্যবাদ জানাই। যারা এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকে ধন্যবাদ। স্যার, আমি যেটা মনে করি যে দেশটাকে আর অস্থিরতার দিকে ঠেলে দেওয়া উচিত না। এমনি গত 15 বছর 17 বছর দেশটাকে সব দিক দিয়ে ফোকলা করে দিয়েছে স্বৈরাচার। অর্থনীতি শেষ করে দিয়েছে, প্রশাসনকে ভেঙে শেষ করে দিয়েছে, সিভিল প্রশাসনের পুলিশের মোরালিটি ভেঙে দিয়েছে, এবং বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। লোকাল গভর্নমেন্ট নাই। কাজে আজকের এই অবস্থায় আমরা উচিত এখন যত তাড়াতাড়ি দেশটাকে আরও একটু স্থিরতার দিকে নিয়ে যায় এবং মানুষকে কনফিডেন্সটা বাড়ানো যায়। মানুষকে কোনোভাবেই বিগত 15 বছর যে মানুষ অস্থির ছিল, কি হবে, কি হচ্ছে, কোন দিকে যাচ্ছি, এখনও যদি এই অবস্থা থাকে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে, তাহলে এই পরিবর্তন হয়ে কী লাভ হলো? তো সেই কারণেই এখন উচিত যে একটা স্বস্তির দিকে দেশটাকে নেওয়া, এবং স্বস্তির একটাই হবে, সেটা হলো যে এই সরকার ইমিডিয়েটলি, আবার বারবার আমরা বলতেছি, ইমিডিয়েটলি প্রতিটা রাজনৈতিক দলের সাথে তার বসে, এবং ইউনূস সাহেব নিজে বসা উচিত। বসে শুধু বাদকে বাদ না যে আমি শুনলাম দেখবো, সেটা না, একদম ক্যাটাগরিক্যালি এজেন্ডা দিয়ে আলোচনা করা উচিত যে আমাদের কি করা উচিত, রাজনৈতিক দলগুলো কি চিন্তা করতেছে, ওনারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট কি চিন্তা করতেছে, এটার একটা সমন্বয় করে এবং ইমিডিয়েট একটা রোড ম্যাপ দেওয়া উচিত যে তারা কি চাচ্ছে এবং নির্বাচনটা তারা কবে চায়। এটা কোনোভাবেই আর হেলা খেলা করা উচিত না, কারণ আমরা দেখতেছি যে তাদের এই সময় ক্ষেপণের মধ্য দিয়ে আজকে স্বৈরাচার কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠার জন্য চেষ্টা করতেছে। আর আরেকটা যেটা মনে করি যে দেখেন, আজকের সবচেয়ে বড় যেটা উচিত যে স্বৈরাচারের যারা দোসর, যারা এখনও বিভিন্ন জায়গায় ক্ষমতায় তারা বসে আছে, আজকে তো ছাত্রদের বা সবাই প্রধান স্লোগান হওয়া উচিত যে ওদেরকে ইমিডিয়েটলি সেখান থেকে হটাও। সেগুলো তো হটাচ্ছে না, সেগুলো তো যাচ্ছে না। কাজে ইমিডিয়েটলি, কারণ যে আমরা দেখলাম যে সচিবালয়ের মতো একটা নিশ্ছিদ্র যে জায়গায় সিকিউরিটি অবস্থা, সেইখানে একটা হইলো, এর আগে আনসাররা একটা ঢুকে পড়লো। অর্থাৎ এইরকম অস্থিরতার মধ্যে যদি দেশটা চলে, তাহলে এই ভবিষ্যৎটা কি হবে? সেই জন্যই বলবো যে এই দেশটাকে অস্থিরতার দিকে ঠেলে না দিয়ে এখন স্বস্তির সাথে প্ল্যান করে, প্রোগ্রাম করে সরকার আগানো উচিত। সাইফুল হক ভাই, সরকারের তো 5 মাস পূর্ণ হতে চলেছে, তো এতদিন পরে কেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের করতে যাচ্ছে? এ নিয়ে জনমনে নানান ধরনের আপনার কথাবার্তা চলছে, শঙ্কা বাড়ছে। সেটি আসলে কেন, মানে এতদিন পরে কেন? জি, আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন সালাম ভাই। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি এই গভীর রাতে যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমার মনে হয়েছে যে ছাত্রদের মধ্যে এক ধরনের অস্থিরতা আমি লক্ষ্য করেছি, কিছুটা হতাশাও কিছুটা ভর করেছে, আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতিও আমার কাছে মনে হয়েছে। আর সেজন্য মনে হয়েছে খুবই তড়িঘড়ি করে প্রায় 4.5 মাস 5 মাস পরে ছাত্র শ্রমিক জনতার এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে তারা আবার একটা জুলাই বিপ্লবের ঘোষণা তাদের ভাষায় তারা দিতে গেছেন। কিছুটা তাদেরকে রিঅ্যাসার্ট করা, তাদের পজিশনটাকে মানে দৃশ্যত এটাকে ফোকাসে আনা, আলোচনায় আনা, ন্যাশনালি তাদের চিন্তা অবস্থানটাকে একটু প্রাসঙ্গিক করে তোলা, এটা আমার কাছে মনে হয়েছে। আর গুরুত্বপূর্ণ যেটা, আমি এটাকে কেউ যদি এটা মনে করেন তারা এটা করতে পারেন, আমি তাদের দে হ্যাভ এভরি ডেমোক্রেটিক রাইটস, তারা এটা করতে পারেন।
কিন্তু তারা যখন বলছেন তারা অভ্যুত্থানকারীদের পক্ষে তারা এটা ঘোষণা দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপত্তিটা এসছে ওখানে, সমালোচনাটা ওক্ষেত্রে এসছে। অভ্যুত্থানকারীদের মধ্যে ছাত্র তরুণদের বাইরে তো সবচেয়ে বড় স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো, সমাজের নানা অংশের মানুষ, শ্রমজীবী সাধারণ মানুষ, তাদের সাথে কোনো আলাপ আলোচনা, বোঝাপড়া, মতৈক্য, আপনি এই ধরনের একটা গুরুত্বপূর্ণ যখন আপনি ডিক্লারেশন বলবেন। তারা তো বলছে যে খসড়া আপনাদের কাছে পাঠিয়েছে রাজনৈতিক দল। আমরা আজকে তো দুপুরে আমরা আজকে গণতন্ত্র মঞ্চের আজকে বিকেল 4:30 পৌনে 5টা পর্যন্ত আমাদের লম্বা মিটিং হয়েছে। বাস্তবে মঞ্চগত বা আমি মঞ্চের সমন্বয়কের দায়িত্বে, আমি কোনো আমাদের সঙ্গে ফোন করেনি, আমাদের অধিকাংশ দল কোনো কিছু পাইনি। পরে আমরা একজনের মাধ্যমে তারপরে আমরা পেয়েছি সেটার জন্য। কিন্তু এটার যে গুরুত্ব বহন করে, যেভাবে যোগাযোগ করবে, কথা বলবে, আলাপ আলোচনা, ব্যাপারটা এরকম না কেবল একটা কাগজ পাঠিয়ে দিলাম, বিষয়টা কিন্তু এরকম না। আর এটা তো 24 ঘন্টা 48 ঘন্টার কোনো পার্ট না। এটা দরকার হলে আরো সময় নেওয়া যেত। তো একটা বিষয় যে, সুতরাং এটা কোনো রাজনৈতিক দলগুলোর সাথে কোনো এনগেজমেন্ট করে আলাপ আলোচনা করে জিনিসটা হয়নি, বা এ ব্যাপারে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। হয়তো কিছু কিছু দলের কাছে হয়তো বা পৌঁছানো গেছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি এমন একটা সময়ে আপনি যখন আমরা বলছি যে একটা বৃহত্তর গণ ঐক্য গড়ে তোলা দরকার। অভ্যুত্থানের পরে গত 4.5-5 মাসে আমাদের আগের যে ঐক্যটা ছিল কিছুটা চিড় ধরেছে, কিছুটা ফাটল দেখা দিয়েছে। তো আপনি এমন কিছু করবেন না যেখানে আমাদের আরো বিভাজন, আরো অনৈক্য, আরো সন্দেহ অবিশ্বাসের জন্ম নেবে। আবার আপনি যখন এটা বলেন 72-এর সংবিধানকে যখন আপনি মুজিববাদী, যখন আপনি ট্যাগ লাগিয়ে দেন, এবং যে ভাষা, যে শব্দে, মানে একটা প্রবল ঘৃণা, একটা আক্রোশ এর মধ্য দিয়েও খানিকটা ব্যক্ত হয়েছে। এমনকি ভাষা শব্দ কোনো পরিশীলিত কোনো শব্দ না এটার জন্য। তো 72-এর সংবিধান তো আকাশ থেকে সেটা পড়েনি। আমাদের দীর্ঘ পাকিস্তানি জমানার যে 23 বছরের লড়াই, বিশেষ করে আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যে আমাদের লক্ষ লক্ষ শহীদদের রক্তের মধ্য দিয়ে এই সংবিধান এটা কিন্তু গড়ে উঠেছিল। 72-এর সংবিধান নিয়েও তখনও প্রশ্ন ছিল। 53 বছরে 17টা সংশোধনী হয়েছে, অনেকগুলো সংশোধনী অগণতান্ত্রিক, যেগুলোকে আমরা গ্রহণ করিনি। যে কারণের জন্য আমরা বলেছি যে এবারকার আন্দোলনের বড় জায়গাটা ছিল আগের জমানায় ফিরবে না। আমরা এই আমাদের সংবিধান হবে গণতান্ত্রিক, দায়বদ্ধ, জবাবদিহিমূলক, স্বচ্ছ, যেখানে সমাজের সমস্ত অংশ মানুষকে আপনি যুক্ত করবেন অধিকারের ক্ষেত্রে, সমতার ক্ষেত্রে। ইতিমধ্যে আমরা অনেকগুলো সংস্কারের প্রস্তাবনা আছে। এগুলোকে বিবেচনার মধ্যে না নিয়ে যখন আপনি বলেন যে এটাকে আপনি বাতিল করবেন, তার মানে কি? এটা কি বৃহত্তর জনসমাজ কি এটা কি মানে? রাজনৈতিক দলগুলোর কি চিন্তার কি এখানে কোনো প্রতিফলন আছে? সমাজের নানা অংশের মানুষের এটা নিয়ে কি কোনো প্রতিফলন আছে? 72-এর সংবিধান খুব পবিত্র কোনো জায়গায় দাঁড়িয়েছে, ব্যাপারটা এরকম না। তার অনেক সংস্কার দরকার, পরিবর্তন দরকার, যেগুলো নিয়ে একটা বৃহৎ একটা আলোচনার মধ্যে আমরা আছি। আমি আশা করি ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই সরকার যে জাতীয় ঐক্যমতের কমিশনের কথা বলছেন, তারা নিশ্চয়ই আলাপ আলোচনা করবো। আমরা কথা বলবো কিভাবে এটাকে আমরা রিফর্ম করে আমরা সত্যি সত্যি একটা গণতান্ত্রিক সংবিধানের পথে হাঁটতে পারি। আমরা যাব। শেষ করি, কিন্তু ছাত্রদের এই উদ্যোগটা এই সামগ্রিক একটা ইনক্লুসিভ রাজনীতির পরিবর্তে, ঐক্যের পরিবর্তে একটা বিভক্তি, বিভাজন, সন্দেহ, অবিশ্বাস এবং একটা রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র তরুণদের একটা বিভাজন তৈরি করা, এবং এটা কোনো ভালো লক্ষণ কিন্তু না। এটা ছাত্র তরুণরা আমাদের সম্ভাবনাময়, এই প্রজন্ম তারা আমাদের ভবিষ্যৎ। সুতরাং এই প্রজন্ম মানে তারা যদি ধরেন, তাদেরকে বরঞ্চ আপনি ভালো পরামর্শ দেওয়া দরকার। যারা তাদের চারপাশে আছেন তারা এনগেজমেন্টে থাকবেন, কথাবার্তা বলবেন, কিভাবে ভবিষ্যতে তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি সর্বশেষ যে খবরটা দেখলাম যে তারা নাকি, আমি দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, এটা নিয়ে আচ্ছা, তিনি যে কথা বললেন সে ব্যাপারে আমাদের বক্তব্য আছে। সালাম ভাই, সাইফুল হক বলছিলেন যে ছাত্রদের এই উদ্যোগ বিভাজন তৈরি করবে এবং এটা কোনো ভালো লক্ষণ নয়। তো গতকালকে আমরা মির্জা আব্বাস সাহেবের একটা বক্তব্য পড়ছিলাম, যে তিনি বলছেন যে শহীদের রক্তে লেখা সংবিধানকে কেউ কবর দেওয়ার কথা বললে তিনি কষ্ট পান। তো আপনাদের কি মনোভাব তাদের এই কর্মসূচি সম্পর্কে? সংবিধান
তো সমস্যা না, সংবিধান না মানাটাই হলো সমস্যা। গত আমলে শেখ হাসিনা তো ইচ্ছা মতো যখন ইচ্ছা সংবিধানে কাটাছেঁড়া করছে, আবার যখন ওই কাটাছেঁড়া সংবিধানও সে মানে নাই। তো বিষয়টা হলো যে আইনের শাসন যদি না থাকে এবং স্বেচ্ছাচারিতা যদি চরম পর্যায়ে যায়, তাহলে যে কি হয় সেটাই হয়েছে। তো এখন কি আমরা আইনের মধ্যে যাব না স্বেচ্ছাচারিতার মধ্যে যাব, আজকে এটা ডিসাইড করতে হবে। আর একটা হলো যে সব কিছুর জন্য আমরা বিগত 15টা বছর লড়াই করছি যে মানুষের ভোটের অধিকার ছিনতাই হয়ে গেছিল, মানুষের যে রাষ্ট্রের মালিক যে জনগণ, এটা ছিনতাই হয়ে গেছিল। এবং এখন অনেকে যে বলেন যে ভোটের জন্যই ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি? ভোটের জন্যই তো পরিবর্তন হয়েছে, ভোটের দাবিতেই তো পরিবর্তন হয়েছে। কারণ গত 3টা নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই এবং জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখে সে জোর করে ক্ষমতা রাখছে, সে এই জন্যই তো ফ্যাসিস্ট হয়েছে। এই কারণে তো শেখ হাসিনার বাড়ির ওয়াল এর ইট ভাঙ্গা শেখ হাসিনার বেডরুমের সেই যে পর্যন্ত চাদর পর্যন্ত খুলে নিয়ে গেছে জনগণ, সেই ক্ষোভে যে আমি ভোট দিতে পারি না, আমার মালিকানা তুমি ছিনতাই করার কে? তো জনগণ তো সেটাই ফেরত চায়। জনগণ তো সেটা, রাষ্ট্রকে চালাবে কোন নীতিতে চালাবে, কি চালাবে না সেটা ডিসাইড করবে কে? জনগণ ডিসাইড করবে। এটা তো গুটিকয়েক ব্যক্তি ডিসাইড করার কেউ না, তাই না? তো এটার জন্যই এটার জন্যই বলতেছি যে আজকে এই যে কথাগুলো যেগুলো আসতেছে, এগুলোও কিন্তু আরেকটা স্বেচ্ছাচারে রূপান্তরিত হবে যদি আপনি ইচ্ছা মতো আপনি করতে চান। সবচেয়ে বড় যে এখানে যদি পিপলস ভার্ডিক্ট না নেন একটা গুরুত্বপূর্ণ এটা পরিবর্তনের জন্য, আপনার সংবিধান ফেলে দিবেন, এটা কে দিল আপনাকে রাইট? ঠিক আছে, এটা পিপলসের কাছে যা, পাবলিকের কাছে যান, পাবলিক কি বলে দেখেন, পাবলিক ভোট দেখ। আপনার ওই যে দল টলের কথা বলতেছে, আসুক না দল, তারা দেখ আমরা এই দাবির উপরে ভোট চাই, তাই না? তারপর সেই দাবিতে যদি জনগণ ভোট দেয় তখন সেটা বাতিল হয়ে যাবে। আর সংবিধানটা তো সমস্যা না, অনেক যে ইউনাইটেড কিংডমে তো কোনো সংবিধানই নাই, সংবিধান ছাড়াই তো রাষ্ট্র চলতেছে। এই জন্য সবচেয়ে বড় কথা হলো যে সব কিছু যে ভেঙে গেছে, আজকে এটাকে পুনর্গঠনের জন্য আগে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। সেই সিস্টেমে আসার জন্যই পিপুলস ম্যান্ডেটটা নিতে হবে। সেই পিপুলস ম্যান্ডেটের জন্যই আমরা বলতেছি যে কিভাবে নিবে এবং সেটার জন্য সংশোধন যেগুলো করা দরকার ওগুলো করেন, যেগুলো আপনার সংস্কার করা দরকার ওগুলো করেন। যে আজকে পার্লামেন্ট মেম্বাররা, আজকে সব ব্যবসায়ীরা পার্লামেন্ট মেম্বার হয়ে গেছে, তাহলে সেটা করে যে রাজনীতিবিদদের হাতে যাতে রাজনীতিটা থাকে, অন্য কেউ যাতে এসে রাজনৈতিক নেতা না হয়ে যায়, সেটার জন্য কি সংস্কার করা যায়। আজকে পার্লামেন্ট মেম্বাররা যাতে কোনোভাবে দুর্নীতিবাজ না হতে পারে, সেটার জন্য কি সংস্কার করা দরকার সেটা করেন। তো সেগুলো তো অলরেডি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে, আন্দোলনকারী দলগুলোর পক্ষ থেকে তো আমরা অলরেডি 31 দফা দিছি। এর বাইরে যদি কিছু থাকে আলোচনা করুক। কোনো অবস্থাতেই দেশটাকে বারবার যেটা বলবো যে আসলে আনরেস্টের দিকে নিয়ে না, অ্যানার্কির দিকে নিয়ে না। যেটা এই 5ই আগস্টের পরে অ্যানার্কির দিকে যাইতে পারতো। আজকে তারেক রহমানকে ধন্যবাদ দেওয়া উচিত, খালেদা জিয়াকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা বিএনপির অনেক ব্যাপারে সমালোচনা করেন, কিন্তু ধন্যবাদটা দেন যে সেই সময় যে বিএনপির 15, 16, 17 বছরে আমাদের কয়েকশো নেতাকে হত্যা করছে, কয়েকশো নেতাকে গুম করছে, হাজার হাজার কর্মী আজকে পঙ্গু হয়ে গেছে, আজকে হাজার হাজার কর্মী আজকে গৃহহারা হয়ে গেছে, মানে সন্তানহারা হয়ে গেছে। এই যে একটা ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা পর্যন্ত দলের পক্ষ থেকে ঘটতে দেওয়া হয় নাই, তাই না? তো সেটার জন্য অন্তত এই যে কাজ, আমরা তো ধৈর্য ধরে আছি, আজকে এরা তো অধৈর্য হয়ে যাচ্ছে কেন? সাইফুল ভাই, আপনি আলোচনা করতে যেটা চাচ্ছিলেন যে গতকালকে আপনার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ঠিক তার 24 ঘন্টা পর আজকে সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানে একটি ঘোষণাপত্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং তো এই যে আপনার গতকালকে বলল সম্পৃক্ততা নেই, আজকে সরকার, এটা কি আসলে কোনো অস্থিরতার মানে কোনো ইয়ে না? কেন না, এটা তো বলবো যে এটা যেটা বললেন এটা তো একটা অস্থিরতারই একটা বহিঃপ্রকাশ। গতকালকে যেটা বলা হলো যে এটা একটা প্রাইভেট একটা ইনিশিয়েটিভ এবং যার সাথে সরকারের কোনো
সম্পর্ক নেই, এবং কথাটা মোটামুটি স্পষ্ট করে কথাটা এসছে। আজকে যখন আবার বলা হলো যে এই ঘোষণাটা সরকারই তারা এটা প্রকাশ করবেন সবার সঙ্গে অংশীজন সবার সঙ্গে আলাপ আলোচনা করে, তাহলে পুরোপুরি প্রায় 180 ডিগ্রি উল্টো। কালকে বললেন এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আর আজকে আবার বললেন যেটা সরকারই করবে। তার মানে কোনো না কোনোভাবে সরকারের যে একটা প্রত্যক্ষ পরোক্ষ একটা যে যোগাযোগ আলাপ আলোচনা বোঝাপড়ার জায়গাটা থাকছে, এটা একটা বিষয়। এগুলো বিভ্রান্তি তৈরি করে, নানা প্রশ্ন তৈরি করে। সরকারের বিশেষ কোনো পক্ষপাতিত্ব আছে কিনা, বিশেষ কোনো মদত কাজ করছে কিনা, এগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে আসে। থিওরিটিক্যালি বা বাস্তবে সরকার তো একটা নন পার্টিজান একটা ইন্টারিম গভর্নমেন্ট। একটা ফ্যাসিস্ট রেজিমের পর থেকে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট আসা পর্যন্ত একটা স্বল্প সময়ের জন্য একটা সরকার। তাদের বিশেষ কোনো দলীয় পক্ষপাত, বিশেষ কোনো ইডিওলজিক্যাল পলিটিক্যাল কোনো পক্ষপাত দুষ্টতা থাকবার কথা না। কিন্তু এরকম যদি বোঝা যায় তাহলে তো মানুষের মধ্যে নানা প্রশ্ন আসবে। এক, দুই হচ্ছে যে সরকার তৈরি করবেন, কেন 5 মাস পরে দরকার হলো তার একটা ব্যাখ্যা থাকা দরকার। এক, 2 নম্বর হলো সরকার তৈরি করবার ক্ষেত্রেও তাদের তো সবার সঙ্গে আলোচনা করতে হবে, মতামত বিনিময় করতে হবে। এটা করতে যেয়ে যদি আরও বিভাজন বাড়ে, এটা নিশ্চয়ই আমরা চাইবো না। তাহলে যদি সত্যি সত্যি যদি লাগে এটার জরুরত কি, প্রয়োজন কি, সেটা আলোচনা লাগবে, সেটা ব্যাখ্যা করার প্রয়োজন হবে। এবং ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, এমনকি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সমাজের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে যদি মনে হয় যে আমাদের এরকম একটা প্রোক্লামেশন লাগবে জুলাই আপরাইজিংয়ের এটার জন্য, সেটা আলাপ আলোচনা করে সেটা দেখা যেতে পারে। তবে এখানে বোঝা যায় যে একটা গুরুতর সমন্বয়হীনতা, এবং বোঝা যায় যে মানে এর মধ্যে নানা ধরনের একটা অনুমান করা যায়। গতকালকে ছাত্র তরুণদের সংবাদ সম্মেলনের পরে দেশব্যাপী যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আজকে আমি সকাল থেকে যত মানুষের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা। এ ধরনের একটা আপরাইজিংয়ের ডিক্লারেশন তো উচ্ছ্বাস থাকার কথা, আনন্দ উচ্ছ্বাস ব্যক্ত করবে, তাই না? মানুষ স্বতঃস্ফূর্ত হবে, উচ্ছ্বাস ব্যক্ত করবে। বরঞ্চ উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, সন্দেহ, অবিশ্বাসটা কিন্তু বাড়ছে। তাহলে এমন তো হওয়ার কথা না। আর আপনি একটা অভ্যুত্থানের আপনি একটা ঘোষণা দেবেন, এটা তো একটা আনন্দের বিষয়। যেটা দরকার ছিল 5ই আগস্টের পরে দরকার ছিল, ওদিন না হলে 6, 7, 8 তারিখের মধ্যেই যেটা দরকার ছিল। বাট দিস ইজ টু লেট। এখন দেরিতে বলে করা যাবে না, ব্যাপারটা এরকম না। তার প্রসেস কি হবে, প্রক্রিয়া কি হবে, কিভাবে আপনি সবাইকে এনগেজ করবেন, আলাপ আলোচনা করবেন, কোন কনটেক্সটে আমরা যাচ্ছি। আর ইতিমধ্যে জানেন রাজনৈতিক প্রক্রিয়া অনেক দূর কিন্তু এগিয়ে গেছে। সরকারের হয়তো অনেকগুলো বড় দাগের ব্যর্থতা আছে, আমরা সীমাবদ্ধতা আছে, আবার অনেকগুলো গুরুত্বপূর্ণ আমি মনে করি তার একটা রাইট ট্র্যাকে সরকার এখনো পর্যন্ত আছেন। ব্রডলি তারা একটা ইলেকশনের একটা ধারণা দিয়েছেন, ইলেকশন কমিশন রিফর্ম হয়েছে, তারা কাজ শুরু করেছেন। আগামী জানুয়ারির মধ্যে সমস্ত কমিশন তার রিপোর্টগুলো দেবে। আমাদের রিফর্ম কমিশনগুলো বাই ফেব্রুয়ারি আমি আশা করতে চাই। আমাদের যে জাতীয় ঐক্যমত কমিশন যেটা হয়েছে এটাকে আমরা স্বাগত জানিয়েছি, তারা আলাপ আলোচনা করবেন। তার মানে আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ার দিকে একটা গুরুত্বপূর্ণ সংস্কারের ব্যাপারে একটা ঐক্যমত গড়ে তোলা, কিভাবে এটাকে আমরা সবাই মিলে কার্যকারী করব, সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। একটা সনদ হবে কি, আমরা কোনো একটা রেফারেন্ডামে যাব কি, পরবর্তী পার্লামেন্ট কিভাবে এটা এন্ডোর্স করবে, রাজনৈতিক দলগুলো কী ধরনের নতুন ব্যবস্থাপনা, নতুন অ্যাগ্রিমেন্টের মধ্যে আসবে, যাতে একটা কম্পালশন থাকে পরবর্তী পার্লামেন্টের কাছে। এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আগামী বছরের একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যেটা একটা সফল পরিণতির জায়গায় আসবে। তখন হঠাৎ করে যখন আপনি এগুলো তৈরি করেন, এগুলো মানে কেন করছেন, কি করছেন, ব্যাকগ্রাউন্ড কি, এগুলো যদি জানা না থাকে তখন মানুষ কিন্তু আপনাকে প্রশ্ন করবে। সেজন্য বলবো সরকারের দিক থেকে প্রকল্পটাকে ছোট করা দরকার। মানে আপনার টার্গেটটাকে যদি আপনি ছোট করেন, অ্যাচিভেবল করেন, অর্জনযোগ্য করেন, সবাইকে নিয়ে যুক্ত করেন, তাহলে কোনো প্রশ্ন উঠবে না। আর যদি বোঝা যায় অপ্রয়োজনীয় আপনি আপনার ক্ষমতাকে আপনি প্রলম্বিত করতে চান, আপনি দীর্ঘায়িত করতে চান, এবং আপনি প্রধান রাজনৈতিক ইস্যুর বাইরে যে আপনি অনেকগুলো ইস্যুকে আপনি এখানে ইনডিরেক্টলি এটাকে আপনি পুশ করছেন, সরকারের উদ্দেশ্য নিয়েও কিন্তু মানুষের মধ্যে প্রশ্নটা আসবে। আমরা সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাই না, আমরা বিতর্কিত হবে এরকম কোনো চাই না,
এই সরকার তো আমাদের সমর্থিত সরকার, সরকার নিয়ে আমাদের সমালোচনা আছে, কিন্তু দিন শেষে তো আমরা তো এই সরকারের কাছে আমরা নির্বাচনটা দেখতে চাই, একটা সফল একটা গণতান্ত্রিক ট্রানজিশন হবে, এটা আমরা দেখতে চাই। সুতরাং সেজন্য বলেছি আলাপ আলোচনা করেন, বোঝাপড়া তৈরি করেন, এমন কোনো পদক্ষেপ নেবেন না যা আমার মধ্যে আরো বিভক্তি, দূরত্ব, সন্দেহ, অবিশ্বাসটা জাগিয়ে তোলে। সালাম ভাই, এই যে সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আসলো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ, তো বিএনপি কি ভাবছে? বিএনপির একটাই, যে আমরা যেটা বলবো যে এই ফ্যাসিবাদ বিদায়ের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, কোনোভাবেই এটাকে ভাঙা বা এটা ক্ষতিগ্রস্ত করা উচিত না, কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা উচিত না। আর কারণ গণতন্ত্র এখন পর্যন্ত আমরা পাইনি, এটা কিন্তু পরিষ্কার যে হাসিনা বিদায় হয়েছে কিন্তু ষড়যন্ত্র চলতেছে। তাই কাজে আমরা এমন কোনো কাজ করা উচিত হবে না যে গণতন্ত্রটা ফিরে পাওয়ার আগে আবার যেন অন্ধকারে হারিয়ে না যায়। কারণ আমরা দেখছি যে আমাদের 1/11 কীভাবে ঘটছে, সেই সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে কিভাবে আওয়ামী লীগ ধ্বংস করে দিছে। কাজে এগুলো তো আমাদের অভিজ্ঞতায় আছে। তাই কাজে এখনও ওই রকম কোনো অবস্থা যাতে সৃষ্টি না হয় সরকারের পক্ষ থেকে, বা সরকার যাতে এরকমভাবে কাউকে কোনো সুযোগ না দেয়, আমাদেরকে অবশ্যই সেটা চিন্তা করতে হবে। এই ঘোষণাপত্রের জন্য আপনাদেরকে ডাকা হলে আপনারা অংশ নেবেন কিনা? আমরা তো যে কোনো ব্যাপারে বলছি, যে কোনো, আমি তো একটু আগে প্রথমেই যেটা বললাম যে সরকারের উচিত, এবং এটা আমি এর আগেও বলছি যে সরকারের উচিত প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সাথে বসে তার ওয়ার্কিং প্ল্যান ঠিক করা, সে কি করবে, কি করা উচিত, সেই ব্যাপারে সবার সহযোগিতা চাওয়া উচিত, সবার পরামর্শ নেওয়া উচিত। কারণ এই যে ভাই যেটা বললেন যে এই সরকারটা তো আমরাই আনছি, এবং এই সরকারটা ব্যর্থ হোক আমরা চাই না। ব্যর্থ হইলে দেশটা আবার অন্ধকারের দিকে যাবে। কাজেই যারা ষড়যন্ত্র করতেছে তারা তাকে ব্যর্থ করতে চায়, আর আমরা সমালোচনা করতেছি এই ভুলগুলো থেকে তাকে দূরে রাখার জন্য। কাজে সেই কারণে সরকার যে কোনো ভালো বিষয়ের জন্য ডাকলে তো অবশ্যই আমরা সেটা শরিক হব। আর এটা তো বাস্তব যে অভ্যুত্থান যেটা 5ই আগস্টের হয়েছে, এটা তো কারো কোনো কৃতিত্ব নাই। এটা আমরা 17 বছর ধরে লড়াই করতেছি, চূড়ান্ত পর্যায়ে এসে এই ছাত্ররা অংশগ্রহণ করছে। কাজে এখানে কারোটা তো আমরা যেমন তাদেরটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদেরও উচিত হবে যে এই 17 বছর ধরে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, এই যে রক্ত দিছে, রক্ত হারাইছে, তাদেরকেও ছোট করে দেখা উচিত না। এই কারণেই সরকারকে মনে রাখতে হবে যে তার সীমাবদ্ধতাটা একটা আছে, সে কতটুকু করতে পারবে। সে যদি আর 5 সাল 10 সাল পরিকল্পনা নিয়ে বসে যায়, তাহলে তো ওইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, মানুষও সেটাকে অ্যাকসেপ্ট করবে না। কারণ যে কাজগুলো তার ইমিডিয়েট করা উচিত ছিল, এখনও কিন্তু জিনিসপত্রের দাম কমে নাই, চাল ডাল তেলের দাম কমে নাই, গ্যাস পানি বিদ্যুতের দাম কিন্তু এখনও জনগণের নাগালে আসে নাই। এখনও কিন্তু ঢাকার একটা অবস্থা হয়ে আছে, ট্রাফিক যে অবস্থা, সবকিছু হয়ে আছে। কাজে এই অবস্থাও হয় নাই, পাশাপাশি ভোটেরও ক্লিয়ার নাই। আমরা এই বিষয়টা আসবো একটু পরে। সাইফুল হক ভাই, একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে জুলাই বিপ্লবের তো 5 মাস পূর্ণ হতে যাচ্ছে কিছুদিন মধ্যেই। তো বিপ্লবী সরকার, জাতীয় সরকার, অন্তর্বর্তী সরকার, এখন কি মনে হচ্ছে যে কোনটা হলে ভালো হতো? না, এটা তো অন্তর্বর্তী সরকার, এটা তো সরকার তো নিজেরাই তো এটা বলছেন অন্তর্বর্তী সরকার। আর আপনি জানেন যে 5ই আগস্টে যেদিন হাসিনা পালিয়ে গেল, আমাদের স্বৈরতন্ত্রের যেদিন আনুষ্ঠানিকভাবে তার এই হাসিনা ফ্যাসিজমের, আমার প্রশ্নটা করার কারণ হচ্ছে যে সমস্ত সমস্যা উদ্ভূত হচ্ছে, ডিবেটগুলো আসছে সে প্রেক্ষিতে। প্রথম হচ্ছে যে এটা আমরা তখনই ক্যান্টনমেন্টের প্রথম বৈঠক 5 তারিখের সন্ধ্যায় বঙ্গভবনের যে আলোচনা, যেখানে আমি ছিলাম, আমাদের গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দরাও ছিলেন, সেখানে আলোচনা করেই আমরা ফাইনালি অন্তর্বর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করি। ওখানে যেটা পরবর্তীকালে রাষ্ট্রপতি চুপু সাহেব তার বক্তব্যে বলেন, এবং আমাদের আর্মির চিফ জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও তার বক্তব্যে যেটা দেশবাসীকে তিনি আশ্বস্ত করেছিলেন, তখনই আমরা এটা করেছি। তার মানে এটা বিপ্লবী সরকার হলে তাহলে তো আমরা সবাই দল বেঁধে
হাসিনার আমলের রাষ্ট্রপতির কাছে সেখানে আমরা যেতাম না, সেখানে তাকে দিয়ে আমরা কোনো বক্তৃতা করাতাম না, বা তাকে হাজির রেখে আমরা একটা আলোচনা করে জায়গাটা আসতাম না। এটার জন্য বিপ্লবী সরকার হলে তো আমরা এক্সিস্টিং এই সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করতেন না। বিপ্লবী সরকার হলে এমনকি যে কম্বিনেশনে অন্তর্বর্তী সরকার হয়েছে এই কম্বিনেশনের সরকারও গঠন হতো না। কেন হতো না? তাহলে বিপ্লবীদেরকে নিয়ে সরকার গঠন হতো, যে বিপ্লবীদের মধ্যে ছাত্র তরুণদের বাইরে যেখানে রাজনৈতিক দল, সমাজের নানা অংশের মানুষ, শ্রমজীবী সাধারণ মানুষ জীবন দেওয়ার প্রতিযোগিতায় ছাত্রদের বাইরে তারা হচ্ছেন এককভাবে সবচেয়ে বেশি। তাদের কিন্তু সামান্যতম কোনো প্রতিনিধিত্ব কিন্তু এই সরকারের মধ্যে নেই। তাহলে এটা কোনো বিপ্লবী সরকার নয়। এটা হ্যাঁ একটা ছাত্র, আমি বলি এটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান। শ্রমিক কথাটা উল্লেখ করা দরকার। এককভাবে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়ে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন। তারা কিন্তু উপেক্ষিত, তারা কিন্তু কিছুটা আলোচনার বাইরে, তারা লাইমলাইটের বাইরে তারা। হ্যাঁ, এবং যেটা বললাম সরকারও তাদের কোনো ধরনের কোনো প্রতিনিধিত্বের কোনো বালাই নেই। তো সেজন্য আর বিপ্লবী সরকার হলে তো আমরা কেবল ডিক্রি জারি করতাম, কেবল আমি জাতীয় সরকারের কথা বলি না, জাতীয় সরকারের কথাটা এসেছিল। যদিও আমি দেখলাম যে কেউ আমি এখানে ওদিন ওই 5 তারিখে একটি দল তারা তো কেউ একটা দল প্রস্তাব করেছিল মার্শাল ল জারি করবার জন্য, সেটাকে আমরা বাকিটা আমরা কেউ গ্রহণ করিনি। কারো জাতীয় সরকারের চিন্তাটা ছিল, কিন্তু 5 তারিখে বঙ্গভবনে জাতীয় সরকারের কথাটা সেভাবে আসেনি। কারণ আমরা আসেনি কেন আপনি জানেন যে এ ব্যাপারে গণতন্ত্র মঞ্চ বা বিএনপি যারা আমরা যুগপৎ ধারায় আন্দোলনে ছিলাম, আমাদের কনসেনসাস ছিল হাসিনার ফ্যাসিজমের পরে আমরা একটা নির্দলীয় একটা অন্তর্বর্তী বা একটা তদারকি সরকার হবে বা একটা তত্ত্বাবধায়ক সরকার হবে। আমাদের কনসেন্সাস ছিল এরকম। আর দলীয় সরকার কেন আমরা চাইনি? কারণ এর মধ্যে দেখা গেল যে এর মধ্যে অনেকগুলো নানা ক্যাওস তৈরি হতো কেবলমাত্র। আর আমরা যেটা খুব স্বল্প সময়ের জন্য একটা সরকার হবে, আইডিয়াটা ছিল এজন্য। বরঞ্চ এ ধরনের সরকার যাদের বিশেষ কারণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি সালাম ভাই উল্লেখ করেছিলেন, খুব রাইটলি বলেছিলেন, গোটা লড়াইটা গত 16-17 বছরের এসেনশিয়ালি হতো গণতন্ত্রের লড়াই। হাসিনা গণতন্ত্রকে বাস্তবে কবর দিয়েছিল, বাস্তবে একদলীয় একটা ফ্যাসিজম কায়েম করতে যে পুরো ভোট ব্যবস্থাকে বাংলাদেশ থেকে তিনি কমপ্লিটলি তুলে দিয়েছিলেন। তাহলে লড়াই ছেড়েছিল গণতন্ত্রের ভোটের একটা জবাবদিহিমূলক একটা নির্বাচনী ব্যবস্থার, স্বচ্ছ ব্যবস্থার জন্য। শুধুমাত্র গত 2টো নির্বাচন যদি আনুষ্ঠানিকভাবে যদি গ্রহণযোগ্য হতো তাহলে কিন্তু এরকম এই অভ্যুত্থানের দরকার হতো না। তাহলে শেষ বিচারের প্রশ্নটা গণতন্ত্রের ভোট সেখানে একটা মাত্র উপাদান, সেখানে আরও অন্যান্য কম্পোনেন্টস আছে। এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আমরা যেটুকু অর্জন করেছি, আমি আজকে বলেছি, আমাদের অতি কথন, আমাদের অতি প্রত্যাশা যেন আমাদের এই অর্জন যেন বিসর্জনে পর্যবসিত না হয়, আমাদের বাড়াবাড়ির জন্য এ ব্যাপারে সবার দায়িত্বশীল আচরণ করাটা মানে খুবই জরুরি। আমরা একটি বিরতি নিয়ে এসেছিলাম। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছি সালাম ভাইয়ের কাছে। সালাম ভাই, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ স্বৈরাচার মুক্ত হলেও জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে। এই যুদ্ধটা আসলেই মানে দিয়ে উনি কি বোঝাতে চেয়েছেন? না, বোঝাটা মানে যে এখনো তো গণতন্ত্র আমরা ফিরে পাই নাই, কারণ এখনো তো নির্বাচন নিয়ে তাল বাহানা চলতেছে, তাই না? এবং প্রকাশ্যে অনেকে বলতেছে যে অর্থাৎ আওয়ামী লীগকে সরাইছি আবার বিএনপিকে ক্ষমতা আসার জন্য নাকি। অর্থাৎ এই যে কথাগুলোর মধ্যে তো আরেকটা স্বৈরাচারের গন্ধ পাওয়া যায়। আমরা পরিষ্কার আমরা বলতেছি যে কথাটা আমি বারবার এখানে বলতেছি বারবার, যে একটা পিপুলস ভার্ডিক্ট, এটা জনগণ জানে কাকে ভোট দিবে। 15টা বছর জনগণ ভোট দিতে পারে নাই, তো জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় যাবে। এটার মধ্যে তো অন্য কোনো বিষয় নাই। আর আরেকটা যে আলোচনাটা একটু আগে যেটা আপনি করতেছিলেন, সেটা হলো যে 5ই আগস্টের পরে, হ্যাঁ, সেই সময় তো এই সরকারটাকে দায়িত্বই দেওয়া হয়েছে যে 24-এর যে নির্বাচন হয়েছে এটা কোনো নির্বাচনের নামে প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই, তাই না? আমি আর দামি নির্বাচন করে অর্থাৎ তার ক্ষমতাটাকে জায়েজ করে নিছে, কাজে ওই নির্বাচনটা বাতিল।
এবং আরেকটা নির্বাচন করার জন্যই মূলত এই সরকারকে বসানো হয়েছে, যে এই সরকার একটা নিরপেক্ষ সরকার হবে, এরা একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতাটা এখানে মানে সেই নির্বাচিত সরকারের হাতে দেবে, নাহলে নির্বাচিত সরকার কিভাবে আসবে? সেটা সেই সময় যদি রাজনৈতিক দলগুলো চাইতো তাহলে হইতে পারতো জাতীয় সরকার, সেটা হয় নাই, কিন্তু এই সরকারকে দেয়াই হয়েছে যে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করার জন্য। এখন তারা আজকে বিপ্লবী হইলে তো ওই দিনই সব চেঞ্জ হয়ে যেত, তাই কাজে বিপ্লবীর তো এখানে কোনো বিষয় নেই, এটা একটা অভ্যুত্থান পরবর্তী সময় পরবর্তী নির্বাচনের জন্য একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এর বেশি কিছু না। আর এর বেশি কিছু যদি তারা সময় দীর্ঘায়িত করতে চায়, কারণ আমরা তো দেখেন আপনার 4 মাস তো হয়ে গেল, প্রায় 4 মাসের উপরে 4 মাসের উপরে হয়ে গেছে। এই 4 মাসে যদি আমরা দেখি যে ডে টু ডে, কারণ এটা তো একটা সরকারের এই অবস্থায় তো এগুলোই কাউন্ট হবে যে এতগুলো দিন গেল কি করতে পারলো তারা, কিন্তু আলটিমেটলি হিসাব করলে তো দেখা যাবে যে এখন পর্যন্ত তেমন কিছুই করতে পারে নাই, এবং সামনে করার জন্য যে মূল একটা সম্ভাবনা সেটাও কিন্তু মানুষের মনে জাগরিত করতে পারে নাই। একবার বলে অমুক তারিখে নির্বাচন দিব, আবার আরেকজন বলে না অমুক তারিখ না অমুক তারিখের পরে দিব, এইরকম একটা ধূম্রজাল। আর 2 দিন পরই এরকম একটা ঘটনা ঘটে, যে আজকে সচিবালয়ে এই ঘটনা ঘটলো, আজকে বিভিন্ন আন্দোলনকারী বিভিন্ন শক্তিগুলো মাঠে নাইমা আন্দোলন শুরু করছে। এই সরকার তো পরিষ্কার বলে দেওয়া উচিত যে এই সমস্ত দাবি দেওয়া ভাই মিটানোর জন্য আমি আসি নাই, আমি আসছি যে মিনিমাম কিছু সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, এবং পরবর্তীতে নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে সেই পথটাকে কীভাবে বন্ধ করা যায়। প্লাস আমি যাওয়ার আগে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করে সামনে একটা সম্ভাবনা আমি কীভাবে জাতির সামনে দেখাই যেতে পারি, যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সামনের দিনে যাতে চলতে পারি। এই কাজগুলো করার জন্যই কিন্তু এখন দেখা যায় যে তারা বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন জায়গায় ঘুরতেছে, তারা এইটা করতেছে ওইটা করতেছে, তারা তো এত কাজ করার কোনো যুক্তিই নাই, এত দায়িত্ব নেয়, সব সমস্যার তারা সমাধান করতে পারবে। তাহলে তারা এটাই বলুক যে হ্যাঁ আমরা সব একের রাষ্ট্রের কোনো সমস্যা থাকবে না, সব সমাধান করে দিব, আমরা 2 বছর 3 বছর 5 বছর দেন। আমি অন্তত একটা রাজনৈতিক কমিশন বলতে পারি কোনোভাবেই সম্ভব না, সেটা কোনোভাবেই পারবে না। তো সেটার জন্যই আজকে আর সবচেয়ে বড় যে ভয়টা যেটা লাগতেছে, যেগুলোর মধ্যে দিয়ে আমরা দেখছি আগে কিভাবে আমার স্বাধীনতায় হুমকির সম্মুখীন হয়েছে, আজকে যে পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তিকে ক্ষমতায় বসাইছিল পার্শ্ববর্তী রাষ্ট্র, এই দেশের জনগণ তাদেরকে ক্ষমতায় বসায় নাই, এবং তারা এই দেশের বাজারটা মনে করতেছে তাদের নষ্ট হয়ে যাচ্ছে, আবার এই বাজারটাকে ফিরে পাওয়ার জন্য সে আধিপত্যবাদী শক্তি একেবারে ওইরকম দৃষ্টি নিয়ে বসে গেছে। আমরা দেখতেছি যে এইবারে বাংলাদেশে যেভাবে দুর্গাপূজা হয়েছে, কোনো বৎসর এরকম শান্তিপূর্ণ দুর্গাপূজা হয় নাই। এখন বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু বা হিন্দুদের উপরে কোনো সমস্যা নাই, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের মিডিয়াগুলো এমনভাবে প্রচার করতেছে যে এখানে রক্তের গঙ্গা বইতেছে। অর্থাৎ তার মানে উদ্দেশ্যটা কি, তারা এখানে একটা রায়ট লাগাইতে চায়। সেটার জন্যই দরকার যে একটা নির্বাচন, ম্যান্ডেটওয়ালা গভর্নমেন্ট দরকার। তো কাজে কারণ এখনও তো আমরা শুনি যে আওয়ামী লীগের লোকজন বা তার সুবর্ণোদয়রা বলার জন্য চেষ্টা করতেছে শেখ হাসিনা এখনও নাকি প্রধানমন্ত্রী, বলার জন্য চেষ্টা করতেছে। তো সেই জায়গায় এই সমস্ত ষড়যন্ত্র আমরা সুযোগ দেব, যারা আজকে সব ফেলে দিতে চায়, উপড়ায় ফেলতে চায়, তো উপড়ায় ফেললে আওয়ামী লীগের যে ঘাঁটিগুলো আছে সেগুলো উপড়ায় না কেন আগে? আওয়ামী লীগের চিহ্নিত যারা আজকে যে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদেরকে কেন উপড়াচ্ছে না? তাদেরকে উপড়ায় না ওই আজকে বিএনপিকে ঠেকাইতে হবে, তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যাবে না, নির্বাচন দিলে এইটা হয়ে যাবে, এই চিন্তাটা কেন আসতেছে? কাজে এগুলো না করে তাদের এখন উচিত পরিষ্কার ওই একই কথা ঘুরে ফিরা বারবার এটাই আসবে যে নির্বাচনের কোনো বিকল্প নাই, গণতন্ত্রের কোনো বিকল্প নাই, গণতন্ত্র ছাড়া, নির্বাচন ছাড়া অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলেই সেটা অন্য রূপ নেবে। সেগুল ভাই, সেটা হচ্ছে যে সংস্কার নিয়ে সরকার যতটা কথা বলে, নির্বাচন নিয়ে তাদের কি ততটা কথা বলে? আপনার কি মনে হয়? না, আমার মনে হয় যে কথাটা মোটামুটি এসছে, কথাটা তারা তো একটা আইডিয়া দিয়েছেন।
যে রাজনৈতিক দলগুলো যদি মানে যেটা মোদ্দা কথা স্বল্প সংখ্যক সংস্কার হলে 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। যদি আমরা আরেকটু সংস্কার করতে চান তাহলে বলেছেন 26-এর প্রথমার্ধ লেগে যেতে পারে। তো তারা আমি মনে করি নির্বাচনের কথাটা এসছে তাদের বক্তব্যে যেটা আর আপনি সংস্কার তো এটা আমি এটা বহুবার বলেছি 5ই আগস্টের পরে তো আমরা সংস্কারের এজেন্ডাটা আমরা উত্থাপন করিনি। এটা তো আমাদের প্রায়র, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। এবারকার আন্দোলনে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটাই বহু দশক পর এটা গুরুত্বপূর্ণ আন্দোলন, যে আন্দোলন বলেছে শুধুমাত্র একটা দল একজন ব্যক্তির পরিবর্তন নয়, একটা রেজিমের পরিবর্তন নয়, যে ব্যবস্থা একটা দলকে একজন ব্যক্তিকে চূড়ান্ত ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী করে তোলে, যে ব্যবস্থা গোটা মানুষের অধিকার খর্ব করে, যে ব্যবস্থা নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেয়, সেই ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। সেই লক্ষ্যে আমরা বলেছি সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য গণতন্ত্র মঞ্চের ভাষাটা হচ্ছে এরকম। তার জন্য আমরা প্রথমে 14 দফা, পরে আলাপ আলোচনা করে বিএনপির সহ আমরা যুগপৎ দ্বারা 31 দফা দিয়েছি। তাহলে এটা তো আমাদের বক্তব্য। আমি একটু আগে বলেছি আপনার এই অনুষ্ঠানে, সরকার যদি কোনো পদক্ষেপ ধরুন, আমি যদি ধরে নিই কোনো কিছু সরকার করতে পারলো না, তার মানে তাহলে কি পরিবর্তন হবে না? তাহলে কি পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট তারা পরিবর্তন করবে না? কারণ পুরনো জমানায় কেউ আর ফিরতে চায় না। কারণ আপনি এই ব্যবস্থা কেবলমাত্র যদি একটা, এটা সত্য, শুধুমাত্র গতানুগতিক একটা নির্বাচন তো আমরা কেউ চাইনি, এটা জনগণও কেউ চায় না। তাহলে সে কারণের জন্য আমরা নির্বাচনও চাই এবং গোটা ব্যবস্থার একটা পরিবর্তন কিভাবে করা যাবে যাতে একটা জবাবদিহিমূলক, একটা দায়বদ্ধ, একটা জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, আইন প্রণেতারা ভোটারদের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং কেউ ক্ষমতাকে যা খুশি করবার লাইসেন্স কেউ মনে করতে না পারেন, ক্ষমতাকে কেউ জমিদারি মনে করতে না পারেন, কেউ নিজের একটা মানে এই এলাকাকে আছে না একটা দখলদারিত্বের মনে করেন এটা একটা লাইসেন্স, এরকম মনে করতে না পারেন। তার জন্য হচ্ছে সংস্কার। সরকার যদি উদ্যোগটা নেন, আমরা বলেছি ভালো কথা, সরকার তারা কি করতে হবে, তারা একটা মিডিয়েটরের রোল তারা প্লে করবেন। কারণ 72-এর সমঝোতার এক ধরনের ভেঙে পড়েছে, যে আমাদের যে বোঝাপড়াটা ছিল, এখন তাহলে 2024-এ এসে 53 বছর অভিজ্ঞতার আলোকে আমাদের দরকার কি? নতুন একটা বোঝাপড়া, নতুন একটা উপলব্ধি, নতুন একটা ঐক্যমত, যে আমাদের মতন একটা স্টেট 21শ শতাব্দীতে কিভাবে রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র, সরকার, সংবিধান হবে, কিভাবে মানুষকে তার প্রতিনিধিত্বের জায়গাটা নিশ্চিত করা যাবে, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষও কিভাবে এই রাষ্ট্রীয় রাজনৈতিক কাজের সঙ্গে তার ভয়েসটা কিভাবে সামনে আনতে পারে, এটাই তো সংস্কারের প্রধান বক্তব্য। সুতরাং আমি মনে করি সংস্কার এবং নির্বাচন পরস্পর বিরোধী নয়, এটা মনে করি একটা সুতরাং এটা হচ্ছে এটাকে অনেকে এটাকে পুরোপুরি একটা বিপরীত জায়গায় স্থাপনের চেষ্টা করেন, যেটা একটা ভুল উপস্থাপনা। সুতরাং আমরা সে ব্যাপারে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, সকল দলের মধ্যে এটা বোঝাপড়া করে আমরা বাংলাদেশকে এই পরিবর্তন, এগ্রিমেন্ট, পরবর্তী নির্বাচন, যার মধ্য দিয়ে বাংলাদেশ একটা পরবর্তী গণতান্ত্রিক যাত্রা করবে, আমি সে ব্যাপারে আমি এখন আশাবাদী আমি হতে চাই। সরকার যদি উল্টোপাল্টা না করে, সরকারের ঘাড়ে যদি কোনো ভূত যদি না চাপে, কোনো উস্কানিতে সরকার যদি পা না দেয়, আমি বিশ্বাস করি সরকার সফল হবে এবং এই কাজে সরকারকে আমরা সর্বাত্মকভাবে এটাকে আমরা সহযোগিতা করতে আমরা চাই। সালাম ভাই, সরকার তো বলেছে যে জুনের মধ্যে তারা নির্বাচন করতে চায়, তো আপনারা কি সরকারের এই যে রোডম্যাপ যেটা দিয়েছে নির্বাচনের, এতে কি সন্তুষ্ট কিনা? না, রোডম্যাপ তো দেয় নাই। একবার তো বলতেছে জুন, আবার বলতেছে ওই মাস, এই মাস। অর্থাৎ আমরা একটা পরিষ্কার, যেটা আমি বারবার প্রথমে বলছি, আবার কত দিনের মধ্যে, কতদিন তিন নাই, অর্থাৎ তাদের যুক্তিসঙ্গত যতটুকু সময় তারা নিতে চায়, রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা বসে যেটা বলতেছে যে তারা অর্থাৎ আগামী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার আগ পর্যন্ত তারা কি করতে চায়। জুনের 26টা কি ঠিক আছে? আমাদের জুনও বুঝি না, ডিসেম্বরও বুঝি না, আলোচনা করতে বলতেছি। অর্থাৎ এগুলো, এবং শুধু ওইটা না, আজকে দেশটা কিন্তু ক্রমান্বয়ে যে স্টেবল অবস্থায় যাচ্ছে না, এটা আনস্টেবল অবস্থায় বিভিন্নভাবে কিন্তু আজকে ঠেলে দেওয়া হচ্ছে। কাজে অস্থিরতাটা দূর করার জন্য
রাজনৈতিক দলগুলোর সাথে বসে টোটাল একটা তারা প্ল্যান করুক, টোটাল একটা রোড প্ল্যান চাচ্ছে, যেটা কোনো রোড প্ল্যান তারা এখন পর্যন্ত দেয় নাই। একটা ডেট বলতেছে, আবার পিছাইতেছে। এটা দেখ না, অসুবিধা কী আছে? এবং সরকার যদি বলে 5 বছর বা না 2 বছর বা 1 বছর, রাজনৈতিক দলগুলোকে যদি কনভিন্স করতে পারে হইলো। আর রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না, আপনি এত সময় নিলে দেশটাকে আরও অস্থিরতার দিকে যাবে, আপনি আরও আগে দেন, সেটাও আলোচনা হতে পারে, তাই না? সেটা তো আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো নিয়ে বসুক, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে বসুক, একটা রাউন্ড টেবিল কনফারেন্স হোক যেখানে এইগুলো আলোচনা হতে পারে, তারপরে এটা তারা ফাইনাল করুক। সেগুলো আপনার কাছে একটু যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা তো একটা অভিন্ন ইস্যুতে দীর্ঘ 16 বছর আন্দোলন করেছেন। তো 5 আগস্টের পরে কি আপনাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে কিনা? সাম্প্রতিক সময়ের বেশ কিছু বক্তব্য এক্ষেত্রে আমি বলতে পারবো। আপনি কি মনে হয় যে আসলে এই দূরত্ব তৈরি হয়েছে নাকি এটা রাজনৈতিক কৌশল? না, একটা তো হলো যে আমাদের তো প্রধান ঐক্যটা ছিল একটা ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা একটা গণ ঐক্য আমরা গড়ে তুলতে চেয়েছি, রাজপথের একটা কার্যকর ঐক্য আমরা গড়ে তুলতে চেয়েছি। এবং সেটা থিওরিটিক্যাল বেসিস কি হতে পারে, পলিটিক্যাল, এটা নিয়ে তো আমি নিজেও শত শত বক্তৃতা করেছি বহু জায়গাতে, আপনারা জানেন সেটার জন্য। এবং আমি মনে করি সে পর্যায়টা আমরা পার করেছি। ফাইনালি আমাদের ছাত্র শ্রমিক জনতার তারা এই আন্দোলনে ফাইনাল থ্রাশটা, শেষ ধাক্কাটা সবাই মিলে আমরা দিয়েছি। 5 আগস্টের পরে একটা নতুন পর্যায়ের মধ্যে সেই নতুন পর্যায় কি, এখন বাংলাদেশ কিভাবে ফ্যাসিজমের তার ধরেন আপনি বড় গাছটাকে আপনি উপড়িয়ে ফেলেছেন, কিন্তু তার শেকড় বাকড় রয়ে গেছে না, সে তো সমাজের প্রত্যেকটা অংশে, রাষ্ট্র প্রশাসন সমাজের প্রতিটা জায়গাতে, সেটা একটা কঠিন দীর্ঘমেয়াদী একটা কাজ। সেটা রাজনৈতিক, প্রশাসনিক, সাংগঠনিক, সাংস্কৃতিক, বহুমাত্রিক কাজ। সেটা নিশ্চয়ই সেটার জন্য সময় নেবে। আর এর মধ্যে দলগুলোর মধ্যে তো এখন তো আর আমরা রাজপথের, এখন তো যুগপথের কোনো কর্মসূচি নেই। এখন তো এই সরকার তো আমাদের বৈরী কোনো সরকার না, এটা তো আমাদের সমর্থিত সরকার, আমাদের পক্ষের সরকার, তাই না? সরকারের যে আমাদের সমালোচনা, সেটা হলো সরকার যেন সঠিক পথে থাকে। ও যে বঙ্কিম চন্দ্রোপাধ্যায়ের কপালকুণ্ডলা বলছিল পথিককে, পথিক তুমি কি পথ হারাইয়াছ? সরকার যেন পথভ্রষ্ট না হয়, তারা যেন পথ না হারায়, তার জন্যে হচ্ছে মানে ঘরের মধ্যে একজন আরেকজনকে সমালোচনা করে না, একই পরিবারের মধ্যে। সুতরাং আমরা সরকারকে অন করি বলে আমরা দায়িত্ব নিয়ে কথা বলি। এই সমালোচনা দেখলাম ওই দিন খুব চমৎকার করে বললেন ডক্টর আসিফ নজরুল, আমাদের সমালোচনা করবেন, একটু মায়া নিয়ে সমালোচনা করবেন। সে খুব অসাধারণভাবে শব্দটা ব্যবহার করেছেন। আমরা সরকারকে সমালোচনা করি, মায়া নিয়েই করি। আমরা সমর্থন দিয়ে সরকারকে সমালোচনা করি, তাদের মর্যাদা নিয়ে, তাদের দায়িত্বগুলোকে আমরা প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিই, তারা যেন বিভ্রান্তি না, তারা যেন কোনো উস্কানি তারা যেন পা না দেন। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে তো কিছু বিতর্ক থাকবে। আমরা 4 তারিখে যখন প্রধান উপদেষ্টা আমাদের সবাইকে ডাকলেন না, তখন আমরা বিশেষ করে সাইফুল ইসলাম আলিফের যে মর্মান্তিক হত্যাকাণ্ড, ইসকনের ঘটনা নিয়ে, যখন অনেকের ধারণা ছিল বাংলাদেশে বুঝি একটা দাঙ্গা, এখন বিজেপির একটা উস্কানি তারা যেভাবে তৈরি করেছিল, বাংলাদেশ তারা অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে। এবং আমি বলেছি এটাই আমাদের শক্তি, এটা আমাদের অর্জন, সেই জায়গাটাকে আমরা ধরে রাখতে চাই। বাকি প্রশ্নে আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য আছে, মতাদর্শিক সেটা নিয়ে তো ডিবেট হবে, আলাপ আলোচনা হবে। একটা বহুত্ববাদী সমাজে আমি তো সব ব্যাপারে একমত হব না। আমরা 3 জন, আমরা কি একমত হব সব ব্যাপারে? অনেক কিছু প্রশ্নে একমতটা কোন প্রশ্নে? একমত হচ্ছে অভ্যুত্থানের আমরা অর্জনটাকে ধরে রাখার প্রশ্নে একমত। অর্জন হচ্ছে আমরা অনেকগুলো বড় দাগের রূপান্তর সংস্কার করতে চাই, এ ব্যাপারে ব্রডলি আমরা একমত। 3 নম্বর হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে, এ ব্যাপারে আমরা একমত। বাকি প্রশ্ন তো দলগুলোর মধ্যে এজেন্ডার ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং বৈচিত্র্যের মধ্যে, ভিন্নতার মধ্যে ঐক্যের এই যে মেলবন্ধনের জায়গাটা, এই শৈলীটা, এই রাজনৈতিক শৈলীটা অর্জন করাটা হচ্ছে আমার প্রজ্ঞা এবং দূরদর্শিতা। রাজনৈতিক নেতৃত্বকে এই প্রজ্ঞার পরিচয় দিতে হবে, সরকারকে এই প্রজ্ঞার পরিচয় দিতে হবে। সালাম ভাই, সাইফুল ঐক্যের কথা বলছিলেন, তো সাম্প্রতিক সময়ে আপনাদের নেতাদের বক্তব্য কিংবা আরেকটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য আমরা দেখছি যে বেশ পরস্পর বিরোধী একটা অবস্থান।
তো আপনারা রাজপথে অভিন্ন ইস্যুতে আন্দোলনও করেছিলেন, তো এই দূরত্বটা কি কেন তৈরি হচ্ছে? এই দূরত্বটা থাকবে না। কথাটা হলো যে আমরা কিন্তু চাই, আমরা বারবার যেটা বলছি যে আমরা রাজপথের যে ঐক্য সৃষ্টি হয়েছে, আমরা নির্বাচনটা সেভাবে করতে চাই এবং নির্বাচন পরবর্তী সময় একটা জাতীয় সরকার আমরা গঠন করতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বারবার বলছেন, কারণ রাষ্ট্রটা এমনভাবে শেষ করছে প্রত্যেকটা সেক্টর যে এখন কোন একটা দল নিয়ে এটা হবে না, সবাই মিলে জাতীয় ঐক্যর ভিত্তিতেই কিন্তু রাষ্ট্রটাকে আবার একটা সঠিক ট্র্যাকে আনতে হবে। কাজে এককভাবে কারো পক্ষে সম্ভব না। বিএনপি একটা বড় দল হওয়া সত্ত্বেও কিন্তু বিএনপি এটা মনে করে এবং আমরা কিন্তু এটা বলতেছি। কাজে কারো পক্ষ থেকেই এমন কোনো আচরণ বা এমন কোনো কথা বলা ঠিক হবে না যে যাতে এই জাতীয় ঐক্যটা নষ্ট হয়। এই ঐক্যটা আমরা নষ্ট করতে চাই না। এই ঐক্যটা ধরে রেখেই এখানে মনে করেন পার্টি তো আলাদা, তাই না? সাইফুল ভাইয়ের পার্টির টোটাল আইডিওলজি একরকম, বিএনপি আমি করে আমার আইডিওলজি একরকম, হোল আইডিওলজি তো দুজনে মিলবে না, কিন্তু কিছু কমন বিষয় তো মিলবে। যেটা ধরেন আমরা কি এর আগে যে আবার ঘুরে ফিরে ওই একটা কথাতে আসি, বারবার কিন্তু আমরা ভোটের জন্য 10টা বছর, লাস্ট 10 বছর, আগের 5 বছর বাদ দিলাম, লাস্ট 10 বছর তো অ্যাবসলিউটলি আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আন্দোলন করছি যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনটা হইতে হবে। কোনোভাবেই দলীয় সরকারের অধীনে নির্বাচন যেগুলো করতে, এগুলো আমরা মানি না, তাই না? তো কাজে এই বিষয়টা আমরা তো করে আসছি এবং কিছু কিছু বিষয়ের বা হোল পলিটিক্যাল পার্টি কিন্তু একমত ছিল যে কোনোভাবেই দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত না। যে লাস্ট শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন কিন্তু সবাই একমত ছিল। যদি হাসিনা সেটা মানতো তাহলে তো হাসিনাকে পালাইতে হতো না, কিন্তু সে সেটা মানে নাই, ভোটটা দেয়নি বলেই তো আজকের এই পরিবর্তনটা হয়েছে। কাজে আমরা তো সেটাই চাই যে রাষ্ট্রের সব সমস্যা যে গভর্নমেন্টই আসুক এর 100% সমাধান করতে পারবে সেটা তো না, কিন্তু রাষ্ট্র যে জায়গায় রাষ্ট্রের ব্যবস্থাটা আপনার সব কিছু ধ্বংস করে দিচ্ছেন সেটা তো হবে না। রাষ্ট্রের আপনার বাংলাদেশ ব্যাংকের বোর্ড থেকে স্বর্ণ উধাও হয়ে গেছে, তো এইটা তো রাষ্ট্র কোনোভাবে চাইতে পারে না, তাই না? তো এই যে অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ যেভাবে চুরি হয়েছে আজকে, সেটা তো কোনোভাবে চাইতে পারে না। তো এখন পর্যন্ত আমরা দেখতেছি যে সেই সিন্ডিকেট তো আমরা ভাঙতে পারি নাই, এবং এই সরকারও আবার একজন উপদেষ্টা বলছো যে ফুল সিন্ডিকেট ভাঙা যাবে না, তাহলে আরও ক্ষতি হবে। তো এই তো অবস্থা, তো এই অবস্থা চলতে পারে না। এটার জন্য বারবার বলবে যে দেশটাকে একটা ভালো জায়গায় এনে আজকে তারপরে তাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত। বারবার নির্বাচনের কথাই বলবো। সাইফুল ভাই, একটা এই প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, ছোট করে বলবেন যে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং তারা যেটি বলেছেন যে ঢাকা সেনানিবাসে মইনুল রোডে শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য যে প্রচারণা হাসিনা সরকার চালিয়েছিল সর্বৈব মিথ্যা, সেখানে আসলে কাউকেই আবাসনের ব্যবস্থা করা হয়নি এবং তারা সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন। বিষয়টা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। না, আমি তো সংক্ষেপে বললে, আমি তো পিলখানার যে হত্যাকাণ্ড, তো আমাদের ইতিহাসের একটা বর্বরতম এটা হত্যাকাণ্ড। এখন তো কিছুটা জানা যাচ্ছে যে এক ধরনের ডিজাইন, এক ধরনের প্লটের মধ্য দিয়ে এরকম একটা বর্বর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যেখানে আমাদের ব্রাইট অফিসাররা তারা কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। একই সাথে সাধারণ বিডিআরের জওয়ানরাও তারা অনেকে মারা গেছেন, এমনকি জেলখানাও অনেকে প্রাণ হারিয়েছেন। অনেক ধরনের খুবই মর্মান্তিক একটা অধ্যায়। তারপরে তাদের সাথে ওই যেটা আপনি বলছিলেন মাইনুল রোডে তাদেরকে পুনর্বাসনে করা, এগুলো সরকার কি, কত সরকার মিথ্যাচার, শঠতা, প্রবঞ্চনা, এটাকে তারা একটা রাজনৈতিক শৈলীতে তারা এটাকে পর্যবসিত তারা করেছিলেন। এবং একটা মিথ্যা কত চমৎকার করে বলা যায়, একটা প্রতারণা কিভাবে করা যায়। ভোট হয় নাই বলছে এটা ভোটের সরকার, গণতন্ত্র নাই বলছে গণতান্ত্রিক সরকার। সেজন্য বলেছি আমরা এই পরিবারগুলোর পুনর্বাসন দরকার, তাদেরকে মর্যাদা সম্মান নিয়ে তারা কিভাবে ভবিষ্যতে সমাজে তারা বসবাস করবে। নিশ্চয়ই আমি মনে করি অন্তর্বর্তী সরকারও এটা বিবেচনা রাখবেন, পরবর্তী নির্বাচিত সরকারও নিশ্চয়ই ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়গুলো তার বিবেচনায় থাকবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।